গণমাধ্যমের সংবাদ এবং সাম্প্রতিক বিষয় নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান RAK পেইন্টস নিউজ অ্যান্ড ভিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। স্টুডিওতে আছেন আজকের অতিথি প্রথম আলো সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ A. আরাফাত। শুনলেন সবকিছুই। মানে আমরা সাধারণত অনুষ্ঠানটাকে দুটো পর্বে ভাগ করি। একটা খুব স্যালিয়েন্ট কিছু থাকে যেটাকে আমরা টক অফ দি ডে বলি। এরকম করে কোনো কিছু আমরা এখন করিনি, কারণ অনেকগুলো সংবাদ একসাথে আসছে। তবে তার মধ্যে যে কোনোভাবেই হোক না কেন নারায়ণগঞ্জ সব জায়গাতেই আছে, এটা দিয়ে শুরু করতে পারি। পরে অন্যান্য কয়েকটা বিষয় আছে, সেগুলো মানে যতক্ষণ সময় পাওয়া যায় ততক্ষণ আলোচনার মধ্যে আনতে পারবো আমরা। নারায়ণগঞ্জ নির্বাচনকে কিরকম করে দেখছেন? নারায়ণগঞ্জ থেকে যে ফলাফল এসছে সেটা যদি দুই বড় রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিতে পারেন এবং সেটা যদি তারা এখন থেকে তার একটা প্রতিফলন ঘটাতে পারেন, তাহলে কিন্তু রাজনীতিতে আমরা একটা গুণগত পরিবর্তনের কথা অ্যাটলিস্ট আশাবাদী হতে পারি। সেটা হচ্ছে যে দেখেন যে দুটো রাজনৈতিক দলই কিন্তু সিদ্ধান্ত গ্রহণে ভুল করেছে এবং ওই আপনি দেখবেন যে অনেক সময় অনেক যমজ ভাই বা বোন থাকলে একজন অসুস্থ হলে আরেকজনের সংক্রমিত হয়। তো এই ক্ষেত্রে আমরা এটা দেখেছি, আওয়ামী লীগ বিএনপি যমজ ভাই, আপনি যমজ ভাই বা বোন বলতে পারেন। এবং আপনি দেখেন যে এই সংক্রমণের বিষয়টা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগ তাদের দুজন প্রার্থীর মধ্য থেকে যার উপরে মানে মানুষের সবচেয়ে একটা বিরূপ প্রচন্ড নেতিবাচক পারসেপশন ছিল, যার 17টা মামলা ছিল এবং অন্যান্য নানাভাবে তিনি বিতর্কিত ছিলেন, তারই দলের আরেকজন ছিলেন যিনি পরিচ্ছন্ন, যার গ্রহণযোগ্যতা ছিল এবং সেটা আজকে প্রমাণিত হয়েছে। তো তাকে কিন্তু আওয়ামী লীগ কিন্তু নেতৃত্ব এটা তাকে বেছে নিতে ব্যর্থ হয়েছিল। তো তখনও পর্যন্ত কিন্তু আমরা বিএনপির কাছ থেকেও তার যে প্রার্থী ছিল তারও কিন্তু পরিচ্ছন্ন ভাবমূর্তি ছিল না। তারও 11টি মামলা এবং তার অনেকগুলো দুর্নীতি মামলা, সেখানেও কিন্তু সমস্যা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তারা একটা নির্বাচন কোর্স চালিয়ে যাচ্ছিল, কিন্তু তারা একটা নাটক করলো নির্বাচনের আগের রাতে। তারা এমন একটা নাটকীয়তার মধ্যে দিয়ে সেটা ঠিক বোঝা গেল না যে সেটা কি ওই স্থানীয় সরকারের যে নির্বাচনটা হতে যাচ্ছিল সেখানকার কোনো পলিটিক্সের কারণে, সেটা কি একজন তার প্রতিদ্বন্দ্বী শাসক দল ভালো প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে, সুতরাং যিনি অধিকতর ভালো তার সাপোর্ট তারা এটা উইথড্র করলো, এই জিনিসগুলো খুব অপরিচ্ছন্ন রেখে। এবং তার প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি নিজেই বলেছেন যে তিনি কোরবানির আগেই কোরবানি হয়েছেন। তো এই রকমের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু নারায়ণগঞ্জের নির্বাচন হয়েছে। তবে আমি মনে করি যে পুরো বললেন না, সেটা হচ্ছে যে আমরা এরকমের জেনেছি, এটা দেশবাসী জেনে গিয়েছে যে গভীর রাতে ডিসিশন নেওয়া হয়েছিল, কিন্তু এটা এখান থেকে দেয়া হচ্ছিল না ওই তথাকথিত গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে, যে এটি যেহেতু স্থানীয়ভাবে প্রার্থীকে দিয়েই আমার মনে হয় যে তিনি সুইসাইড করবেন সেই ঘোষণাটা পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্রের চেহারাটা কত দুর্বিষহ, কত দুঃসহ এবং কুৎসিত হতে পারে তার একটা নজির কিন্তু বিএনপি ইতিমধ্যে রেখেছে। যে তারা সেই প্রার্থী যার সঙ্গে বিএনপির নারায়ণগঞ্জ জেলা বিএনপির সঙ্গে কোনো প্রকারের কার্যকর পরামর্শ বা আলাপ আলোচনা ডিসিশন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়াই উপর থেকে চাপিয়ে দেওয়া হয় এবং সেটির দায়ও তারা পর্যন্ত নিতে তারা এতই ভীরু এবং কাপুরুষ যে সেই সিদ্ধান্ত ঢাকা থেকে ঘোষণা করা হয়নি। সেই ভদ্রলোককে সেই তার চরম অসহায়ত্বের মধ্যে তাকে ঠেলে দিয়ে তাকে বলতে হয়েছে যা তিনি তার মনের কথা নয়, যা তিনি বলতে চাননি। কিন্তু প্রত্যাহার তো কেন্দ্র করতে পারে না, প্রত্যাহার তো তাকেই করতে হবে না। কিন্তু কথাটা হচ্ছে যে ডিসিশনটা পর্যন্ত, এই ডিসিশনটা যে কেন নেওয়া হয়েছে, এই ডিসিশনটা শেষ মুহূর্তে, হ্যাঁ ওটা আপনি ঠিক বলেছেন যে ফর্মালি উনি বলবেন যে আমি সরে দাঁড়ালাম, কিন্তু সেটা একটা টেকনিক্যাল দিক। কিন্তু আপনি এইটা ওই রকমের একটা ডিসিশন ওই রাতে কেন নেয়ার প্রয়োজন ছিল? সেটা কি শুধুমাত্রই সেনাবাহিনী প্রত্যাহারের কারণে, বা অন্য আর কি কি হিসেব নিকেশ তার কাছে ছিল? সেটি কিন্তু নারায়ণগঞ্জের বিএনপির কাছেও, দেশবাসীর কাছে তো পরিচ্ছন্ন নয়, নারায়ণগঞ্জবাসীর কাছেও কিন্তু সেটা বিএনপি মানে পরিষ্কার করে। বিষয়টা আমরা আলোচনা করব, এমন হতে পারে যে এটাই আজকে আমাদের এইখানকার টক অফ দ্য ডে হতে পারে, কিন্তু আমি পরে আসছি। আরাফাত, এই পুরো নির্বাচন বিষয়টিকে আমি যেভাবে দেখি, আমি মনে করি আসলে এই নির্বাচনের মধ্য দিয়ে
গণতন্ত্রের বিজয় হয়েছে, সবচেয়ে বড় কথা যেটি, এবং আমাকে আরো আশাবাদী করে তুলেছে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আরো পরিশীলিত হচ্ছি, আরো ম্যাচিওর্ড হচ্ছি ইভেন্চুয়ালি। আমাদের মধ্যে আস্থা অনাস্থার যে জায়গাগুলো, এবং খুব নিকট অতীতে 15-20 বছর আগেও আমরা কথাটা ব্যাখ্যা করবেন। আমরা বলতে আমি সাধারণ জনগণের পক্ষ থেকেই বলছি যে আমরা যেটি দেখেছি যে নির্বাচন নিয়ে এক ধরনের সংশয়, এবং হবে কি হবে না, সঠিকভাবে হবে কি হবে না, যার ফলশ্রুতি আমরা এই যে নির্বাচনের মধ্যে আমরা চাই সেনাবাহিনী থাকবে কেন, আমাদের সেই যে ডাউটস, সেই যে জায়গাগুলো থেকে সন্দেহ, সেগুলো থেকে আমরা মনে করি তাহলে নির্বাচনকে আরো সিকিউর করা যায়। তো সবকিছুর মধ্য দিয়ে আমরা দেখলাম একটি সুষ্ঠু চমৎকার একটি ইলেকশন হলো, এবং যার মধ্য দিয়ে আমি মনে করি যে গণতন্ত্রের বিজয় হয়েছে। এবং এখানে একটি বিষয় দেখুন যে বাংলাদেশের ওভারঅল কনটেক্সট কিন্তু পরিবর্তিত হচ্ছে। দেখুন আজকে এতগুলি ইলেকট্রনিক মিডিয়া, সেই ইলেকট্রনিক মিডিয়াগুলি যে ওয়াচডগের মতন রোল প্লে করছে, এবং ভোটাররা ওভার দ্য টাইম তারা অনেক ম্যাচিওর্ড হয়েছে গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্যে থাকতে থাকতে। মাঝখানে আমরা হোঁচট খেয়েছি, বাট আবার ফিরে এসেছি, তা আমাদেরকে আরো ম্যাচিওর করেছে। একই সাথে নির্বাচন কমিশনের যে বেশ কিছু যুগান্তকারী আইনের যে সংস্কার করেছে নির্বাচন কমিশনের, নির্বাচন আইনের, সেগুলি আরো স্ট্রেনথেন করেছে পুরো প্রসেসটাকে। অ্যাট দ্য সেম টাইম এবার কিছু ইনোভেটিভ যে আইডিয়াগুলি নেওয়া হয়েছে, যেমন দেখেন এই যে সিসি ক্যামেরার মাধ্যমে, সিসিটিভি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণের যে বিষয়গুলি, সবকিছু নিয়ে আমার মনে হচ্ছে যে ইলেকশন প্রক্রিয়াটা এমন স্বচ্ছতার দিকে যাচ্ছে যে এই ইলেকশনকে আসলে আগের মতন করে অন্য কোনো দুরভিসন্ধি বা অন্য কোনোভাবে একে মানে রিগ করা, একে অন্য খাতে প্রবাহিত করার কোনো সুযোগ থাকছে না। এবং এই ইলেকশনের মধ্যে আরেকটি বিষয়ের বিজয় হচ্ছে যেটা আমি মনে করি, সেটি হচ্ছে ইভিএম নিয়ে যে আমাদের অনেক জল্পনা কল্পনা ছিল মানুষের মধ্যে, সেই ইভিএম এরও কিন্তু একটি নির্বাচনী বিজয় হয়েছে আমি মনে করি। কারণ হচ্ছে দেখুন, যে কোনো প্রযুক্তি, নতুন প্রযুক্তি এবং এগিয়ে যাওয়ার জন্য নতুন যে কোনো কিছু, সেগুলো নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় থাকে, এবং ট্রানজিশনের মধ্যে মানুষের এই সংশয়গুলি থাকাটা স্বাভাবিক। সেখান থেকেও কিন্তু একটা উত্তরণের জায়গায় আমরা গেছি, এবং এটারও একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে কটি কেন্দ্রে এই ইভিএম ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল আমরা আরো কুইকার পেয়েছি, খুব তাড়াতাড়ি পেয়েছি। তো সবকিছু মিলে আমি প্রচন্ড আশাবাদী, এবং আমি মনে করছি, এবং আরেকটি বিষয় আমি এখানে অ্যাড করতে চাই। দেখুন, সেনাবাহিনীর বিষয়টি নিয়ে একটি ইস্যু উঠেছে, এবং আমি মনে করি ওইটা আবার মনে রাখেন। আমি ওইটার ব্যাখ্যায় না যে ছোট্ট করে একটু বলতে চাই। আমি ব্যাখ্যায় যেতে পারবেন, সময় পাবেন। উনি যেটুকু বলেছেন তার মধ্যে কিছু বলবেন। আমরা গণতন্ত্রে আরো সমৃদ্ধ হচ্ছি, পরিশীলিত হচ্ছি। উনি ওরা যে জনগণের কথা বলেছেন, এটা আমার নিজের জায়গা থেকে আস্থার জায়গা তৈরি হচ্ছে। এটা তো কোনো সন্দেহ নেই যে একটা ব্যতিক্রম বা একটা বড় ধরনের অগ্রগতি বা আমাদের গণতন্ত্র এবং ভোটের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জের অভিজ্ঞতা খুবই ভালো অভিজ্ঞতা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথাটা হচ্ছে কিন্তু যে আমাদের সবসময় আমরা দেখি যে আমাদের অর্জনগুলো আমরা ধরে রাখতে পারি না, এটা টেকসই হয় না, এবং এটা কোনো প্রাতিষ্ঠানিক কোনো শেপ পায় না। এটা এরকমের অনেক বিচ্ছিন্নভাবে যদি আপনি দেখেন নানা পর্বে, সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে একটা ইতি ঘটলো, তারপরে আমরা ধাপে ধাপে নানা পর্যায়ে কিন্তু আমাদের প্রচুর অর্জন হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু হারিয়ে গিয়েছে। এবং সেই হারিয়ে যাওয়াটার প্রধান কারণ, এবং সেইটা যদি আজকে ধরা যায়, যেটা আমরা আলোচনা শুরুতে শুরু করেছিলাম, যে আজকে দেখেন যে রাজনৈতিক দলগুলো, আপনি কন্ট্রাডিকশনটা দেখেন। আজকে কিন্তু সেলিনা হায়াৎ আইভী একজন জনগণের মুখপাত্র হয়ে দল মত নির্বিশেষে একটা জায়গা থেকে সে কিন্তু জিতেই, কিন্তু তাকে এই কথা তার ইলেক্টোরেটদেরকে বা তার কনস্টিটিউয়েন্সি থেকে কিন্তু এটা স্মরণ করিয়ে দিতে হয়েছে যে তিনি আওয়ামী লীগের নামে একটি রাজনৈতিক দলে তিনি ছিলেন এবং থাকবেন। তো এখন আপনি একটু একটা জায়গায় আমি প্রশ্নটা যেটা করেছিলাম, আমি একই প্রশ্ন আরাফাতকে করছি। জনগণ এগিয়ে গেছে, ভোট দিয়েছে, এবং তারা আপনার কথা অনুযায়ী ঠিক জায়গায় ভোট দিয়েছে, এরকম ধরতে হবে আবার। এবং এই কথার মধ্যে কিন্তু আপনি রাজনৈতিক দলগুলো যেটা গণতন্ত্রের নির্মাণের জন্য পিলার, তাদের কথা কিছু আলোচনা করেননি। না, আমি আসলে জনগণ সঠিক ভোট দিয়েছে সেই বিষয়ে যাইনি। না, আমি কেন বলি, আমি আরো বৃহত্তর পরিসরে দেখার চেষ্টা করেছি বিষয়টি। কারণ আমরা জানি জনগণ কাকে ভোট দিয়েছে, সেখানে নির্বাচিত হয়ে যিনি এসছেন, ঠিক আছে, দলগুলি এই মনোনয়ন সিলেকশনে ভুল করেছে বা শুদ্ধ করেছে, সেই বিষয়ে আমি যাব না। আমি যাচ্ছি না। আমি আরো বৃহত্তর পরিসরে যেটা দেখতে যাচ্ছি, এবং যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম, যে ইভেন সেনাবাহিনীর যে ডিপ্লয়মেন্ট নিয়েও যে ইস্যুটা উঠেছে এবং ইভেন্চুয়ালি যে হলো না, এটাকেও আমি ব্লেসিংস ইন ডিসগাইজ হিসেবে দেখেছি। সাপে বর হয়েছে। এই কারণে দেখছি যে কোন দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি যে সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট প্রয়োজন আছে, যে এক ধরনের ভয়, আতঙ্ক এবং
ইলেকশন মানে সঠিকভাবে হবে কিনা। কিন্তু সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট ছাড়াও যে চমৎকার একটা ইলেকশন হলো, যেমন দেখেন আমি কোন জিনিসটা আমার স্ট্যান্ডার্ড হিসেবে দেখি যেখানে আমি পৌঁছতে চাই। আজকে আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যান যেখানে গণতন্ত্র একেবারে স্বর্ণশিখরে যারা আছে, তাদের ওখানে যে ইলেকশন হলে সেনাবাহিনী তো পরে পুলিশও থাকে না, একবার কমিউনিটি বেসড এক ধরনের অ্যাপ্রোচের মাধ্যমে তারা ইলেকশনগুলি করে। তো আমাদের তো গ্র্যাজুয়ালি ধাপে ধাপে সেখানে যেতে হবে, মানুষের মধ্যে আস্থার জায়গা তৈরি করতে হবে, এবং এই ট্রানজিশনে কিন্তু অনেক স্খলিত হবে, বিচ্যুত হবে, অনেক প্রবলেম হবে। এবং আমি বিচ্যুত হবে সবাই মিলে এখানে দেখুন, আমি এককভাবে আপনি একটা জিনিস খেয়াল করছেন কি, আপনি খুব কেয়ারফুলি গভর্নমেন্টের কোনো বিষয় সমালোচনা করতে চাইছেন না, এটা বোঝা যাচ্ছে, এমনকি অপোজিশনেরও সম্ভবত না। আমি এটা আমার কথা কিন্তু প্রসেসের কথা বলছেন আপনি। অ্যাবসলিউটলি, আমি আর যেটা বললাম যে বৃহত্তর এগুলো বাদ দিয়ে প্রসেসের কথা বলছেন, তাই বলছি। কিন্তু কেঁদে কেটে অস্থির উনি একা না, তিনি তার স্ত্রী পুত্রকন্যা মিলে কাঁদছে, কেন তাকে উইথড্র করতে হচ্ছে? হোয়াট ইজ দিস? না, ওটাই তো সেটা হচ্ছে যে গণতান্ত্রিকভাবে আপনি যদি দেখেন তাহলে স্থানীয় বিএনপির যে কমিটি ছিল তারা কিন্তু খুবই আশাবাদী ছিল, এবং তারা হার জিত যাই হোক না কেন তারা একটা কন্টেস্টেড ইলেকশন এর কথা ভেবেছিলেন, এবং তারা অংশগ্রহণের জন্য সর্বাত্মক নির্বাচনী প্রচার অভিযান চালিয়েছিলেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারণ আমরা একটা মিনিট আপনি কি করে, একটা দর্শকের ফোন আছে। দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ, আপনি নাম বলেন, পরিচয় দিয়ে কথা বলেন, প্রশ্ন করেন। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইদুল ইসলাম, আমি একটা বেসরকারি ইউনিভার্সিটির লেকচারার। তো আমি আরাফাত স্যারের কাছে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। কোশ্চেনটা হচ্ছে, যেখানে নারায়ণগঞ্জের পিপল সেখানে সেনাবাহিনী চেয়েছে এবং রাজনৈতিক দলগুলো চেয়েছে, এটা তো রাজনৈতিক ইলেকশন না, এবং সেই মুহূর্তে ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে দিয়েছে, পরিপত্র জারি করে যে সেখানে সেনাবাহিনী নামানো হবে 28 তারিখ সকালবেলা 5 দিনের জন্য, নভেম্বর 1 তারিখ পর্যন্ত। এর শেষ মুহূর্তে যে সেনাবাহিনী তা নামাতে পারে নাই, ইলেকশন কমিশন ঘোষণা দেওয়ার পরও, যেটা নাকি 126 এর লঙ্ঘন হয়েছে সংবিধানের। আরাফাত রহমান স্যার বলছেন যে, আপনি বলছেন স্যার যে সেনাবাহিনী না নামানোতে সাপে বড় হয়েছে। আপনি সংবিধান লঙ্ঘন করে হলেও কি সাপে বড় হয়েছে, কি আপনি বলবেন? প্রশ্ন আপনার কাছে। থ্যাংক ইউ। না, ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। সত্যি কথা বলতে সেনাবাহিনী নামানোর বিষয় নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে একটা ইলেকশন করার জন্য সেনাবাহিনী দরকার নাই। তারপরে সিইসি যখন কমিট করলো এবং তারা যখন সেনাবাহিনীর ব্যাপারটা বললো, তখন আমি ডেফিনেটলি এটাকে সাপোর্ট করি যে তাদের সে এখতিয়ার আছে এবং তাদেরকে আরো স্ট্রেনথেন করার জন্য এবং স্বাধীনভাবে কাজ করার জন্য ডেফিনেটলি এটা ইমপ্লিমেন্টেড হওয়া উচিত ছিল। যেদিন জানলাম যে হুট করে এটা হচ্ছে না, তখন আমি ব্যক্তিগতভাবে আসলে অসন্তুষ্ট হয়েছি, এবং আমি জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি কেন এটি হচ্ছে। কারণ এটা আসলে আননেসেসারি একটা বিতর্ক তৈরি করা। কেন সেনাবাহিনী যাবে না, না যাওয়ার পেছনে কোনো কারণ দেখি না আমি। যদি সঠিকভাবে ওই অর্থে উদ্দেশ্য থাকে সিইসি, ইলেকশন কমিশনের এবং গভর্নমেন্টের বা সবার যে একটা সুষ্ঠু ইলেকশন হবে, তাহলে মানে ওয়াই ডাজ ইট ম্যাটার সেনাবাহিনী যাবে কি যাবে না, যেতেই পারে। আমি একটু শেষ করি। আমরা যেটা আমি জানতে পেরেছি যে আসলে এখানে একটা প্রসিডিউরাল সংকট দেখা দিয়েছিল। প্রাইম মিনিস্টার নিজে ডিফেন্স মিনিস্টার এবং স্টেট মিনিস্টার নেই, উনি দেশে ছিলেন না, এবং এখানে যে চিঠিটি দেয়া হয়েছিল তারপরে যে রেসিপ্রোকেট করার যে বিষয়টি ছিল, এখানে গভর্নমেন্ট সরি স্টেট মিনিস্টার মানে ডিফেন্স মিনিস্ট্রি, তো দেয়ার ইজ নো স্টেট মিনিস্টার হু ওয়াজ প্রেজেন্ট ইন বাংলাদেশ। তো যখন সংকটটা তৈরি হলো, গভর্নমেন্টের দিক থেকে কিন্তু কোনো স্ট্যান্ড ছিল না। আমরা স্পেসিফিকলি বলতে শুনিনি যে তারা সেনাবাহিনী ডিপ্লয়মেন্টের বিপক্ষে, রাদার তারা কিছু মানুষজন একত্রিত হয়ে চেষ্টা করেছে, আমরা দেখেছি, যে প্রাইম মিনিস্টারকে রিচ করার জন্য যে কি করা যায়। এবং আমরা এটাও জেনেছি ব্যাক টু ব্যাক কনফারেন্স এন্ড মিটিং এর মধ্যে ছিলেন, যে এই এক ধরনের হচপচ হয়েছে, সেই জিনিসটা আমাদের কারোর জন্য সুখকর নয়। এই জিনিসটি আমরা সমর্থন করছি সেটাও বলছি না, কিন্তু এর মধ্য দিয়ে আমি যেটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে যাই হয়েছে না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চমৎকার একটা ইলেকশন হয়েছে। এই জন্য এটার যদি একটা প্রশ্নবিদ্ধ ইলেকশন হতো, তাহলে এই বিষয়টি আরো আলোচনা হয়ে গেছে। আপনি কিছু বলতে গিয়েছিলেন? না, এই যে এটা ঠিক যে কনস্টিটিউশনের ভায়োলেশনের বিষয়টা কি কোনোভাবেই হালকা করে দেখার কোনো সুযোগ নেই, এবং এটা দিয়ে যে মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে সেটা একটা সম্পূর্ণ অন্য বিষয়। এবং কনস্টিটিউশনের ভায়োলেশনের বিষয়টি যেটা আরাফাত সাহেব বললেন, ওটি যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের শাসনগত দুর্বলতা, ব্যর্থতা বা উদাসীন্য বা জনগণের কাছে তাদের যে গাফেলতি, সেটাই কিন্তু মানে এটি যদি আদৌ সত্যি হয়ে থাকে, এটা খুবই খুবই দুর্ভাগ্যজনক যদি এই বিবরণটি সত্যি হয়ে থাকে।
তো এখন কথাটা হচ্ছে যে আমরা এর একটা জবাবদিহি, হ্যাঁ বলেন, আমরা এর একটা স্বচ্ছ এবং জবাবদিহিতা আমরা আশা করি সরকারের কাছে, যেমন আশা করি আমরা নির্বাচন কমিশনের কাছেও আশা করি। এবং সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনের সামনে কিন্তু তাকে অনেকেই বলছেন যে তার পদত্যাগ করা উচিত, কিন্তু এটা আপনি আরেক জায়গাতে গেলেন। কিন্তু যেটা আরাফাত বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ডিফেন্স মিনিস্টার অ্যাট দ্য সেম টাইম উনি নাই, এই জিনিসটা কেউ আনসার করতে পারেনি। হাউ ইজ দ্যাট? না দেখুন, 16 তারিখে চিঠি দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং নির্বাচনটা হয়েছে আপনার 30 তারিখে। তো ঠিক এইখানে এবং প্রাইম মিনিস্টারের ডিপার্চার বা সব মিলিয়ে যদি দেখেন যে উনি এবং একজন মন্ত্রী নাই বলে মন্ত্রণালয় খুবই হাস্যকর, অ্যাকচুয়ালি হাস্যকর। এবং আপনাকে আরেকটা জিনিস আমি একটু বলে নেই, যেদিন এবং আরো দুর্ভাগ্যজনক, কমনওয়েলথ শীর্ষ সম্মেলন পার্থে যেদিন উদ্বোধন হয় সেদিন ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনেন। আর ওই দিনই কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল তিনি যে স্টেটমেন্ট পড়ছিলেন তাতে তিনি সন্তোষ প্রকাশ করছিলেন যে গত কমনওয়েলথ সম্মেলনে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে নির্বাচন কমিশনগুলোর মধ্যে একটা নেটওয়ার্কিং হবে এবং গোল্ডেন প্র্যাকটিস, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গোল্ডেন প্র্যাকটিসের জন্য সদস্য দেশগুলো একমত হয়েছে, সেজন্য তিনি সন্তোষ প্রকাশ করছিলেন। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে এই হতাশাজনক খবরটি কিন্তু পৌঁছেছিল। এই ব্যাপারে একটা প্রশ্ন আছে, কিন্তু তার আগে একটা দর্শক ফোন নেবো। মানে দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু আরাফাত সাহেবের কাছে প্রশ্নটা করতে যাচ্ছি। উনি বলেছেন যে উনি ব্যক্তিগতভাবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হোক, এটা উনি পছন্দ করেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই সেনাবাহিনী কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড তৈরি করে দিয়েছে, সেটা উনি পছন্দ করেন কিনা? এবং বাংলাদেশের আমি আপনাকে একটু দেখিয়ে দিতে চাই, ঢাকা মেডিকেল কলেজ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, সেখানে ডিরেক্টর সেনাবাহিনীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক সেনাবাহিনীর অফিসার, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক সেনাবাহিনীর ব্রিগেডিয়ার, বিআরটিসির একটা সড়ক পরিবহন তার ম্যানেজার পর্যন্ত আর্মির মেজর। বাংলাদেশের এত সিভিল প্রশাসনের এত জায়গায় আর্মি দ্বারা পরিচালিত হয়, তাহলে নির্বাচনের মধ্যে এত একটা গুরুত্বপূর্ণ, যেখানে লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে, সেখানে শুধু সুস্থ ফেয়ার ইলেকশনের জন্য যদি সেনাবাহিনী মোতায়েন করা হয়, তাহলে কেন আপনাদের এত আপত্তি? তাহলে ওইগুলো নিয়ে আপনারা আপত্তি করেন না কেন? এটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাই প্রশ্ন খুব সংক্ষেপে দিয়ে দেবে, এত বড় প্রশ্নের সংক্ষেপে উত্তর আছে, কারণ আমার আগের বিষয়টা নিয়ে কিছু বলার ছিল। কথা বলেছেন, ছোট করে বলি যে আমার আপত্তি আছে এটা আমি বলিনি, আমি বলেছি প্রয়োজন আছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। একইভাবে যদি সবাই মনে করে দিতে পারে, দিতেই পারে, কিন্তু গণতান্ত্রিক এই প্রক্রিয়ার মধ্যে আমরা উন্নত দেশের যে দৃষ্টান্তগুলো সেগুলোর দিকে ধীরে ধীরে এগুতে চাই। আমরা তো আজকে প্রমাণ করলাম যে সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট ছাড়া একটা ইলেকশন হতে পারলো। আর আমরা যখন জাতীয় ইলেকশন করি তখন আমাদের গোটা দেশব্যাপী যে ইলেকশনের যে ব্যাপকতা, সেখানে কিন্তু আমাদের যে অন্যান্য ফোর্সগুলি আছে সেগুলো কিন্তু কুলিয়ে উঠতে পারে না, তখন আমাদের সেনাবাহিনী ডিপ্লয় করতে হয়। এবং এই গভর্নমেন্টের আমলেই কিন্তু বেশ কিছু ইলেকশনে সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট হয়েছে, পৌরসভা ইলেকশনে হয়েছে, চিটাগাং সিটি কর্পোরেশন ইলেকশনে হয়েছে, আমরা জানি তো এটা হয়েছে। কিন্তু এই জায়গাগুলো থেকে গ্র্যাজুয়ালি আমাদের আস্তে আস্তে হলো না কেন? আচ্ছা, এখন এখানে এসে আমি যেটা বলতে চাই যে দেখুন, সিইসি যেদিন সংবিধান ভায়োলেশনস এর বিষয়টি বলেছেন, তারপরে উনি ওনার লেটেস্ট স্টেটমেন্টে বা লেটেস্ট যে আমি একটা টক শোতে দেখেছি উনি ওখানে কি বলেছেন, তার পরবর্তীতে ওনার লেটেস্ট স্ট্যান্ডটা হচ্ছে এই যে উনি ইনডিরেক্টলি এইভাবে মেনে নিয়েছেন যে মানে ইলেকশন কমিশনের এন্ড থেকেও এই পুরো প্রসিডিওরের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে। এবং উনি বলেছেন যে হাউ ডাজ দ্যাট ম্যাটার, উনি কিভাবে ইন্টারপ্রেট করছেন তাতে কিছু যায় আসে না, এটা ভায়োলেশন হয়েছে কি হয়নি, ওনার ইন্টারপ্রিটেশনটাই তো আমাদের শুনতে হবে। বিকজ ওই প্রসিডিওরে আমি বলি যে প্রসিডিওরে যদি চাওয়ার ব্যাপারে দ্য ওয়ে ইট শুড বি ডান, ইফ দেয়ার ইজ সামথিং রং ইন দেয়ার, তাহলে তো পুরো কাজটা ইমপ্লিমেন্টেড হবে না। উনি বলেছেন যে তার চাওয়ার পদ্ধতিতে উনি ইনডিরেক্টলি যেটি বুঝিয়েছেন যে এখনকার ওনার লেটেস্ট স্ট্যান্ডটা আমি কোট আনকোট করছি দায়িত্ব নিয়ে, উনি বলেছেন যে পুরো বিষয়টা নিয়ে একটা সংকট তৈরি হয়েছে, বিকজ ওই সময় যখন হুট করে পেলেন না তখন উনি ক্ষুব্ধ ছিলেন এবং উনি বলেছেন যে সংবিধান ভায়োলেশনের বিষয়। গভর্নমেন্ট থেকে আমরা দেখেছি তারা একত্রিত হয়ে চেষ্টা করেছে গভর্নমেন্টের কি পার্সোনালিটিস গুলো প্রাইম মিনিস্টারকে রিচ করার। How does you explain these three important ministers? No, আপনি বলবেন তো বটে, আমার সময় কিন্তু 2 মিনিট। যার কারণে আমি শেষ করি। একটা অ্যাডভাইজার, দুইজন মন্ত্রী মিলে সারাদিন চেষ্টা করে প্রধানমন্ত্রীকে যোগাযোগ করতে পারেন না? যোগাযোগ করতে পারেননি, because the next day because she was in the back to back meeting for whatever the reason is, যোগাযোগ করলো ইভেন্চুয়ালি। জিনিসটি কিন্তু আমাদের কাছে পরিচ্ছন্ন নয়, কিন্তু এই জন্য আমি শেষ স্টেটমেন্টের উপরে ফোকাস করতে চাই। সিইসি ক্যাটেগরিক্যালি বলেছেন, শেষ করে আমি তার কাছে শেষ করব। সিইসি ক্যাটেগরিক্যালি বলেছেন
গতকাল ওনার লাস্ট স্টেটমেন্ট যে উনি একটি চিঠি দিয়েছেন গভর্নমেন্টকে, উনি এটা ক্লারিফিকেশন চেয়েছেন এবং ক্লারিফিকেশন আসার সাথে সাথে হি উইল মেক ইট পাবলিক, উনি সবার জনসম্মুখে প্রকাশ করবেন। এবং এখন যেহেতু পুরো বিষয়টি নিয়ে সংশয়টা তৈরি হয়েছে, আমি দাবি জানাতে চাই যে এটি গভর্নমেন্টের এন্ড থেকে এবং সিসি এন্ড থেকে আমাদের কাছে পরিষ্কার করা হোক। এই লাস্ট ওয়ার্ডস অন দিস। যেই পাঠক শ্রোতাদের কাছ থেকেও যে রেসপন্সটা এসছে, অ্যাকচুয়ালি আমরা যখন অনেক সময় হয় কি যে আমরা ওই সৈয়দ আবুল হোসেনের দুর্নীতির বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা ওয়ার্ল্ড ব্যাংক আর IMF এর পলিসি জায়গায় চলে যাই যে তাদের এখানে থাকা উচিত কিনা বা এই বিষয়। তো সেনাবাহিনীর বিষয়ে আমাদের পয়েন্টেড আলোচনা হচ্ছে ভায়োলেশন হয়েছে কি হয়নি, তার প্রতিকার কি, সেই জায়গাটা আমরা এইটা হওয়া উচিত কি উচিত নয় এই ডিবেট তো এখানে আসছে না। কারণ আপনি যদি দেখেন র্যাবের 1400 সদস্য এবং র্যাব সেনাবাহিনী দিয়েই গঠিত, সামরিক বাহিনী দিয়ে 1400 সদস্য ওখানে কিন্তু তারা দায়িত্ব পালন করেছে। এবং আপনি যদি উন্নত বিশ্বের কথাও দেখেন, ইন এইড অফ সিভিল পাওয়ার মিলিটারিকে আপনার ইংল্যান্ড, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, জার্মানি, বহু দেশ স্টিল ব্যবহার করছে। এখন আপনি কোন এক্সটেন্টে যাবেন? আমাদের দেশে 1952 সালের একটা আর্মির পরিপত্র আছে এবং সেটা দিয়ে আমাদের CRPC-তে আছে। আমাদের এই ইন এইড অফ সিভিল পাওয়ার, সে কিন্তু মিলিটারি, আপনি শুধু ইলেকশন নয়, ইনক্লুডিং ইলেকশন, সব সাবজেক্টে সব সময় আপনার আইনটা একদম ক্লিয়ার এবং খোলা এবং এ নিয়ে কোনো প্রকারের কোনো অস্পষ্টতা নেই। সুতরাং এইখানে যেটা দেয়া হলো না তার মধ্যে দিয়ে পরিষ্কারভাবে, এবং এই যে এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে নির্বাচনটা হয়ে গেছে, সিইসি যখন প্রথম ডিসক্লোজ করছেন এবং আজ পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি। আমি মনে হয় প্রথম তার কাছ থেকে একটা গভর্নমেন্টের ভাষ্য আমরা শুনলাম। তো এখন কথা হচ্ছে যে এটা না, আপনি কিছুটা তথ্য দিয়েছেন, আপনি কিছুটা তথ্য দিয়েছেন, এনিওয়ে। তো সেটা হচ্ছে যে আমার মনে হয় যে সরকারের যে এই কনস্টিটিউশনের ভায়োলেশনের দিকে, বিশেষ করে যখন তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিলোপ করে দিয়েছে, তখন তাদের নির্বাচন কমিশনের স্বাধীনতাটা যখন সবাই তারা নিজেরাও দাবি করছিলেন, সেই রকমের একটি প্রেক্ষাপটে এরকমের একটি ডিসিশন আমি মনে করি যে সরকারি দলের তরফ থেকে অবশ্যই একটি আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানে শেষ করছি, কাল আবার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।